হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে নিয়ে আইছি অগ্নিবীর এক্সামের লাগি বিশেষ বিশেষ ইম্পর্ট্যান্ট কোয়েশনগুলো। ঠিক আছে, জিকে জিকে না, এটা সায়েন্সের টোটাল 15টা কোয়েশন থাকে। 15টা কোয়েশন থাকে সায়েন্স থেকে, আর আমার এখানে টোটাল 59টা কোয়েশন আছে। ঠিক আছে, আর এগুলো প্রত্যেকটা কোয়েশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আইবার খুবই চান্স আছে। ওকে, তো ভালোভাবে মন দিয়ে দেখো। আমি যতটা কোয়েশন আছে কোয়েশনগুলো আনসারগুলো তো মার্ক করে দেখাইমু কোনটা কারেক্ট কোনটা ভুল, আর লগে আরও যে এক্সট্রা কনসেপ্টগুলো দেওয়া যায় আমি দেবার চেষ্টা করবো, যাতে তোমরা এক্সামে এই কোয়েশনটা এইটা থেকে একটু চেঞ্জ হয়ে যদি হয় তোমরা এটা কমপ্লিটলি সুন্দরভাবে করতে পারো। ঠিক আছে, তো দেখো আমি প্রথম কোয়েশনটা কি এটা পড়িয়া শুনাইলাম। তো প্রথম কোয়েশনটার মধ্যে কী হয়েছে যে প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের ড্যাশ হয়। প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের ড্যাশ হয়। আপতন কোণ কি আর প্রতিফলন কোণ কি যদি বুঝার বালাটি ক্ষেত্রে এটা বুঝলে আরামসে। এই যে কোনো একটা সমতলের মাধ্যমে যখন আলোকরশ্মি আয়া পরে যে রশ্মিটা আয়া পরে এটার আপতন রশ্মি হয়, আর এটা পরে আর রিটার্ন জায়গা ক্লাস 10-এর বইয়ে পড়ছো এগুলা। আপতন রশ্মি আয়া পরে আর ব্যাক রিটার্ন জায়গা এটার হয় প্রতিফলিত রশ্মি। তারা দুইটা মিডলে একটা অবিলম্ব থাকে। ঠিক আছে, তো এই অবিলম্বটার এদিকের যে একটা কোণ বনছে আর এদিকে যে একটা কোণ বনছে দেখতে পারে, তো এই কোণটারে কয় আমার আপতন কোণ। কী কোণ? আপতন কোণ। আর এই কোণটারে কয় কি? প্রতিফলন কোণ। ওকে, আপতন কোণ এবং প্রতিফলন কোণ। তো এই যে আপতন কোণ আর প্রতিফলন কোণ এই দুইটা দেখো কী বুঝে যার, এই দুইটা কোণ অ্যাকচুয়ালি সবসময় ইকুয়াল থাকে। ঠিক আছে, সমান থাকে সবসময়। তো তার মানে আমরা কারেক্ট আনসার হয়ে যাবো কোনটা? অপশান নাম্বার সেকেন্ড। বোঝা গেছে নি? আপতন কোণ আর প্রতিফলন কোণ। তো তোমার কোয়েশ্চন এখান থেকে এরকম জায়গায় নিতে পারে যে যে রশ্মিটা আয়া পরে আয়নার মধ্যে এই রশ্মিটার কী হয়, তো এটা যেটা আয়া পরে এটার আপতন রশ্মি, যেটা যায় এটার হয় প্রতিফলিত রশ্মি। আর তাদের মধ্যে একটা সরল রেখা থাকে যেটা হয় অবিলম্ব। কী হয় এটা? অবিলম্ব। ওকে, অবিলম্ব। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চন যাই এখন। তো কোয়েশ্চন নাম্বার সেকেন্ড, কোয়েশ্চন নাম্বার 2 মধ্যে কী বলছে দেখো, যে প্রক্রিয়া দ্বারা তাপ কোনো বস্তুর উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তে সঞ্চারিত হয়। উষ্ণ প্রান্ত মানে গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় যখন তাপ যায়, এটা আমরা সবাই জানি। গরম জায়গা থেকে ঠান্ডা জায়গার মধ্যে তাপ চলাচল করে। তো গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় তাপ যাওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম কি? তো এই প্রক্রিয়াটার নাম হলো কন্ডাকশন বা পরিবহন। পরিবহন হয়ে যায় বইয়া বইয়া। তো এই প্রক্রিয়াটার নাম কি? পরিবহন প্রক্রিয়া। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু এই কন্ডাকশন থেকে প্রায়ই কোয়েশন জায়গায়। তো তাপ যখন কোনো গরম মাধ্যম থেকে ঠান্ডা মাধ্যমের মধ্যে পরিবাহিত হয় সেইটাকে কী বলা হয়? পরিবহন বা কন্ডাকশন। ওকে, সেকেন্ড কোয়েশন কেউ কইছে শব্দ তরঙ্গের কোন বৈশিষ্ট্যটি তীক্ষ্ণতা বা পিচ নির্ধারণ করে। আমরা যে সাউন্ড, যে কোনো সাউন্ড বার হয় এটার যে একটা মানে তীক্ষ্ণতা আছে না, যে স্ট্রং বা কম সাউন্ড, এটা অ্যাকচুয়ালি কিতার উপরে ডিপেন্ড করে? তো এটা ডিপেন্ড করে কম্পানাঙ্ক বা ফ্রিকোয়েন্সির উপরে। ঠিক আছে, কিতার উপরে? কম্পানাঙ্ক বা ফ্রিকোয়েন্সির উপরে। ইংলিশে ফ্রিকোয়েন্সি, বাংলায় কম্পানাঙ্কের উপরে ডিপেন্ড করে। নেক্সট কোয়েশ্চন কি, আধুনিক কালে মানে এখনের দিনের কথা কর, যে বৈদ্যুতিক ফিউজের পরিবর্তে এমসিবি ইউজ করা হয়। আমরা সবাই জানি এমসিবি ইউজ করি, আমরা সবার করে। এই এমসিবি যে ইউজ করি, এই এমসিবিটার ফুল ফর্ম কীতা জিজ্ঞাসা আমরা। ঠিক আছে, এমসিবি যে আমরা ইউজ করি, এমসিবির ফুল ফর্ম কীতা? তো এমসিবির ফুল ফর্ম হলো গিয়া মিনিয়েচার সার্কিট ব্রেকার। কি? মিনিয়েচার সার্কিট ব্রেকার এমসিবির ফুল ফর্ম। এটা শিখে রাখিও, এমসিবি ফুল ফর্ম মিনিয়েচার সার্কিট ব্রেকার। ওকে, তো নেক্সট কোয়েশনে কী হয়েছে, নিচের কোনগুলির মধ্যে কোনটি পদার্থের আয়তন পরিমাপের একক নয়? নিচে 4টা অপশন আছে, এখানের মধ্যে কোনটা দিয়ে আমরা পদার্থের আয়তন মাপতে পারি না, মাপার একক না আর কি। তো কী কী দিছে? ক্যালোরি, মিলিলিটার, লিটার, ঘন সেন্টিমিটার। তো তোমরা জানিয়ে রাখো এখানের মিলিলিটার, লিটার এবং সেন্টিমিটার কিউব যেটা আছে, এটা প্রত্যেকটা দিয়ে কিন্তু আমরা আয়তন মাপার একক, এগুলো একক। কিন্তু ক্যালোরি যেটা, এটা একক না। তো আমরা কোয়েশনও কী জিজ্ঞেস যে কোনটা একক না, তো আমরা আনসার দিব কি? ক্যালোরি। ওকে, তো নেক্সট কোয়েশন কী কইছে যে পদার্থের কোন অবস্থায় কণাগুলির চলাচলের স্বাধীনতা সবচেয়ে বেশি? পদার্থের কোন অবস্থায় কণাগুলি চলাচল স্বাধীনতা সবচেয়ে বেশি?
তো আমরা জানি পদার্থের কণাগুলো অবিরাম কী করে, গতিশীল, সবসময় দৌড়াতে থাকে। কিন্তু কোন মাধ্যমে সবচেয়ে কম স্বাধীনতা? তো জানো গ্যাস যে আছে, গ্যাস গ্যাসের মাধ্যমে পদার্থের কণাগুলো বেশি দৌড়াইতে পারে, একদম ফ্রি থাকে আর কি, স্বাধীন বেশি। আর লিকুইড ফর্মে যখন থাকে, মানে তরল ফর্মে থাকে, তখনও কিন্তু এটা চলাচল করতে পারে, বাট গ্যাসের তুলনায় কম। কিন্তু যখন সলিড থাকে, সলিড বা কঠিন, বাংলায় কী কয়, কঠিন পদার্থ, তিনটে অবস্থাতে থাকে, কঠিন, তরল এবং গ্যাসীয়। তো যখন আমরা পদার্থটা কঠিন অবস্থা থাকে তখন খুবই কম চলাচল করতে পারে, ঠিক আছে। তো এখানে অপশন দেখো কী আছে, তরল অবস্থা, তো এটা তো হইতে পারে না, কেন কি তরল অবস্থা থাকলে চলাচল করতে পারে, মোটামুটি একটা পারে। সলিডও পারেই না হইতে গেলে, ঠিক আছে। আর গ্যাসিয়াসের মধ্যে খুব বেশি করতে পারে। তো আমরা কোয়েশন করছি সবচেয়ে কম কোনটা, তো সবচেয়ে কম তো অবভিয়াসলি কী হইব, গ্যাসিয়াসের মধ্যে নাকি সলিডের মধ্যে, তো সলিডের মধ্যে হইব আমরা সবচেয়ে বেশি, সবচেয়ে কম, ঠিক আছে, সবচেয়ে কম সলিডের মধ্যে। তো নেক্সট কোয়েশন কইছে কি, কারকীয় মাধ্যমে সূচক ফেনফথ্যালিন কোন রঙের পরিবর্তিত হয়? ফেনফথ্যালিন একটা প্রাকৃতিক ইন্ডিকেটর বা নির্দেশক, যেটা দিয়ে আমরা অ্যাসিড বা ক্ষার এগুলার চেক করতে পারি যে কোনটা অ্যাসিড না ক্ষার। তো যখন আমরা ক্ষার চেক করতে যাই, তখন যদি আমি ফেনফথ্যালিন মধ্যে ক্ষার মিক্স করি, তখন কী হয়ে যাব, কালারটা গোলাপি বা পিঙ্ক হয়ে যাব, ঠিক আছে। তো আমরা এখানে এটাই বলছে যে ক্ষারের মাধ্যমে সূচক ফেনফথ্যালিন কোন রঙে পরিবর্তিত হয়ে যায়, তো পিঙ্ক কালারে পরিবর্তিত হয়ে যায়, তখন আমরা বুঝলাম ওইটা ক্ষার, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চন হয়েছে, পালং শাকে কোন অ্যাসিড পাওয়া যায়? কি, পালং শাকে কোন অ্যাসিড পাওয়া যায়? তো পালং শাকে অক্সালিক অ্যাসিড পাওয়া যায়, কি, অক্সালিক অ্যাসিড। এরকম আরও অনেকগুলো অ্যাসিডের লিস্ট একটা আছে, আমরা এই লিস্টটিকেও তোমরা বাংলা থেকে শিখতে লাগবো। যেমন পিঁপড়ার হোলের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়, বা তোমার জিগাইতে পারে তোমার লেবুর মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়, দইয়ের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়। তো এগুলার একটা পিডিএফ আরেকটা আছে আমার কাছে, এটা আমি তোমরা সেন্ড করতে পারবো, যদি লাগে কমেন্ট সেকশনের মধ্যে আমার জানাইও যে এটা দেও। এটার একটা এবার খুবই চান্স আছে কিন্তু, যে কিতার মধ্যে কিসের অ্যাসিড থাকে। যেমন আমরা কোয়েশন আছে পালং শাকে কোন অ্যাসিড থাকে, তো এক্সামে পালং শাক না দিয়ে দিতে পারে দইয়ের মধ্যে কোন অ্যাসিড থাকে, ঠিক আছে। তো প্রত্যেকটাই শিখতে লাগবো। এখানে আপাতত আমি নিয়ে এসেছি কোনটা, পালং শাকে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। পালং শাকের মধ্যে কী থাকে, অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। নেক্সট কোয়েশনে কী হচ্ছে, নিম্নলিখিত কোন মৌলটি স্টেনলেস স্টিলে পাওয়া যায় না? স্টেনলেস যে স্টিল আছে, এটা অ্যাকচুয়ালি অরিজিনাল ধাতু না, এটা রেখো সংকর ধাতু, কয়েকটা ধাতুরে মিলে সেটা বানানো হয়। তো এখানে নিচের কোন ধাতুটা পাওয়া যায় না কইছে। তো জানিয়ে রাখো যে লোহাও কিন্তু স্টেনলেস স্টিলের ভিতরে থাকে, ক্রোমিয়ামও থাকে, নিকেলও থাকে, শুধু কপার বা তামাটা থাকে না। তো আমরা এখানে জিজ্ঞাসা কোনটা পাওয়া যায় না, মানে থাকে না যেটা, তো এটার কারেক্ট আনসার হয়ে যাব কি, কারেক্ট আনসার হইব কপার, ঠিক আছে, যেটা পাওয়া যায় না। বাকি এক্সামও কিন্তু আইতে পারে কোনটা পাওয়া যায়, তো কোনটা যদি পাওয়া যায় তখন লোহাও পাওয়া যাব, ক্রোমিয়ামও পাওয়া যাব, নিকেলও পাওয়া যাব, কিন্তু কপার পাওয়া যায় না, মনে রাখবো। এখন বর্তমান কোয়েশন লিখে আমরা কারেক্ট আনসার কপার। এখন কোয়েশন হয়েছে, নিচের কোন উদ্ভিদটি একলিঙ্গ ফুল উৎপন্ন করে না? একলিঙ্গ ফুল, তো ফুলের বিষয়ে তোমরা জানো যে ফুলের মধ্যে কি থাকে, পুরুষ অঙ্গ এবং স্ত্রী অঙ্গ দুটোই থাকে। তো সব ফুলের মধ্যে কিন্তু পুরুষ অঙ্গ এবং স্ত্রী অঙ্গ থাকে না, কোনো কোনোটার মধ্যে শুধু পুরুষ অঙ্গ থাকে, কোনো কোনোটার মধ্যে শুধু স্ত্রী অঙ্গ থাকে। তো আমরা এখনের কোয়েশনটার মধ্যে কী বলছে, যে নিম্নলিখিত কোন উদ্ভিদটি একলিঙ্গ ফুল উৎপন্ন করে না? একলিঙ্গ না মানে দুটোটা লিঙ্গ থাকবো, স্ত্রীলিঙ্গ এবং পুল্লিঙ্গ দুটোটা থাকবো। তো এখানের মধ্যে কোনটা, তো এটার মধ্যে কারেক্ট আনসার হয়ে যাব সরিষা বা মাস্টার্ড, ঠিক আছে। এটার মধ্যে এক লিঙ্গ উৎপন্ন করে না, বাকি এখানে যতটা আছে সবটাই এক লিঙ্গ ফুল উৎপন্ন করে, ঠিক আছে। তো এখন কোয়েশ্চনে কী হয়েছে, যে নিচের নিম্নলিখিত কোনটি অভ্যন্তরীণ নিষেক দ্বারা প্রজনন হয়, ঠিক আছে। এখানে কোয়েশ্চনটা একটু এরর হয়ে গেছে এডিট করার সময়। এখানে ফিশটা একটা অপশনের মধ্যে আছে, ঠিক আছে, ফিশ, ফ্রগ অ্যান্ড মুরগি। তো এইগুলোর মধ্যে কোনটা হয়েছে কিনা, অভ্যন্তরীণ নিষেক দ্বারা প্রজনন হয়, তো এটা কারেক্ট আনসার হয়ে যাব মুরগি, ঠিক আছে। অভ্যন্তরীণ নিষেক যেটা মুরগির মধ্যে হয়, বাকি মাছ, ব্যাঙ এগুলোর মধ্যে অভ্যন্তরীণ আর বাহ্যিকভাবে হয়, ঠিক আছে। এখন কোয়েশনে কী হয়েছে, যে সাধারণ সর্দি কী দ্বারা হয়? ব্যাকটেরিয়া, ফাঙ্গি, ভাইরাস নাকি অ্যামিবিয়া? তো এটা কারেক্ট আনসার ভাইরাস দ্বারা হয় আমাদের সাধারণ সর্দি বাগেরা। তো নেক্সট কোয়েশনে কী হয়েছে, ট্র্যাকিয়া মানব দেহের কোন তন্ত্রের অংশ?
ট্রেকিয়া যেটা আছে এটা মানুষের শরীরের একটা অংশ, যেটা কোন জায়গা থাকে, শ্বাসতন্ত্রে, রেচনতন্ত্রে, পাচনতন্ত্রে নাকি রক্ত সংবহনতন্ত্রে? তো এটা অ্যাকচুয়ালি থাকে শ্বাসতন্ত্রে। আমরা শ্বাস নেওয়ার যে পাইপটা আছে, নলিটা, এই নলিটারই নাম কি তা, এই নলিটারই নাম ট্রেকিয়া। ঠিক আছে, আমরা যে শ্বাস নিই যে নলিটা দিয়া, এই নলিটার নাম কি, ট্রেকিয়া নলি। ঠিক আছে, যেটা দিয়ে শ্বাস নিই। ওকে, নেক্সট কোয়েশ্চনে জিজ্ঞেস নেফ্রন মানব দেহের কোন অঙ্গের কার্যকারী একক? নেফ্রন, তো মনে রাখিও নেফ্রন কিডনির একটা কার্যকারী একক। কিডনির ভিতরে ছোটো ছোটো নেফ্রন থাকে, অনেকগুলো, অসংখ্য নেফ্রন থাকে। তো কিডনির ভিতরে নেফ্রন থাকে, যেটার দ্বারাই আমরা কিডনির কাজগুলো হয়, রক্তের পরিস্রাবন হয়ে থাকে। তো এটা দিয়ে কোয়েশন আর একটা বোনার চান্স থাকে যে এখানে তো জিজ্ঞেস মানব দেহের কোন অঙ্গের কার্যকারী একক, তো এটা হচ্ছে কিডনি। বা তোমার জিজ্ঞাসা পারে নেফ্রনের কাজ কি, তো নেফ্রনের কাজ হলো গিয়ে রক্তরে পরিশোধ করা। কি পরিশোধ করা? রক্ত পরিশোধ করা। ঠিক আছে, এখন কোয়েশ্চন জিজ্ঞেসে নিম্নলিখিত কোনটি তাপের অপরিবাহক? অপরিবাহক মানে যেটার মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হয় না। তো এটা তো কমন সেন্স, লোহা দিয়ে তাপ যায় তোমরা জানো, টিন দিয়েও অবভিয়াসলি যাইব, অ্যালুমিনিয়ামও যেহেতু একটা ধাতু এটা দিয়ে যাব, কিন্তু প্লাস্টিকের মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হয় না। সবই জানি এটা, তাপ বা ইলেকট্রিসিটি, এই প্রত্যেকটা দিয়ে ইলেকট্রিসিটি যাইব কিছু না কিছু পরিমাণে, কিন্তু প্লাস্টিকের মধ্যে দিয়ে যায় না। এটা একটা ইনসুলেটর বা অপরিবাহক। ওকে, নেক্সট কোয়েশ্চনে কী হয়েছে, একটি প্রিজমের সূর্যালোককে ভেঙে দিলে কয়টি রঙ পাওয়া যাবে? তো এটা আমরা ছোটোবেলা পড়ছি আমরা যে এটা একটা প্রিজম, আর প্রিজমের মধ্যে যখন একটা আলো আয়, এটা বার হওয়ার সময় 7টা আলাদা আলাদা রঙে বার হয়ে যায়, ঠিক না? তো কয়টা রঙে বার হয়? 7টা। তো এটা কারেক্ট আনসার 2। নেক্সট কোয়েশ্চনে কইছে নিম্নলিখিত কোন মাধ্যমে শব্দ চলতে পারে না? কোন মাধ্যমে শব্দ চলতেই পারে না? তো অপশন দিছে কি, সলিড, লিকুইড মানে তরল, কঠিন তরল, গ্যাস নাকি শূন্যস্থান? তো এটার কারেক্ট আনসার হয়ে যাব শূন্যস্থান বা ভ্যাকুয়াম, যেটার মধ্যে কারেন্ট বিলকুল, সাউন্ড বিলকুল চলতে পারে না। কোনটার মাধ্যমে? শূন্যস্থানের মাধ্যমে। আর সবচেয়ে বেশি কোনটার মধ্যে চলে জানো নি? সলিডের মাধ্যমে। শব্দ চলতে গেলে সবচেয়ে বেশি কোনটার মধ্যে চলে? সলিড। আর একদম চলতে পারে না শূন্যস্থান বা ভ্যাকুয়ামের মধ্যে দিয়া। তো কোয়েশন জিজ্ঞাসা পারে শব্দ কোন মাধ্যমে সবচেয়ে বেশি চলতে পারে, তো এটা আনসার হয়ে যাব সলিড। আর চলতে পারেই না কোন মাধ্যমে? তো ভ্যাকুয়ামের মাধ্যমে বা শূন্যস্থানের মাধ্যমে। তো নেক্সট কোয়েশ্চন কী হয়েছে, সূর্য থেকে তাপ পৃথিবীতে যে প্রক্রিয়ায় পৌঁছায় তাকে কি বলা হয়? তো সূর্য থেকে তাপ পৃথিবীতে পৌঁছার যে প্রক্রিয়ায় পৌঁছায় সেই প্রক্রিয়ার নাম বিকিরণ বা রেডিয়েশন। কি প্রক্রিয়াটার নাম? বিকিরণ বা রেডিয়েশন। ওকে, নেক্সট কোয়েশ্চন হয়েছে নিম্নলিখিত কোনটি বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাব ব্যবহার করে না? মানে নিচে যে 4টে অপশন আছে এগুলোর মধ্যে কোনটা বিদ্যুতের তাপ ব্যবহার করে না এটা ইউজ হওয়ার সময়? তো কারেক্ট অপশন বা প্রথম অপশন বাল্ব, পরে কি হচ্ছে ইমার্শন হিটার বা অনলি হিটারও থাকতে পারে, ইস্ত্রি, ইলেকট্রিক বেল। তো এখানে প্রত্যেক তিনটাই কিতা, এখানে এই তিনটাই কিতা তোমার এই তাপের প্রভাবের দরকার পড়ে, কিন্তু ইলেকট্রিক বেলের পড়ে না, ইউজ করে না। ঠিক আছে, তো কারেক্ট আনসার কি হয়ে যাব? ইলেকট্রিক বেল। নেক্সট কোয়েশ্চন হচ্ছে সমতল দর্পণে গঠিত প্রতিছবি সম্পর্কে কোনটি সঠিক? সমতল দর্পণ মানে একদম ফ্ল্যাট মিরর, যেটার মধ্যে আমরা ফেস দেখি ঘরের মধ্যে। ঠিক আছে, তো এটার লাগে নিচের কোনটা সঠিক কথাই কেন? তো কী হয়েছে প্রথমে যেটা সোজা প্রতিবিম্ব গঠন করে, নাকি উল্টা, নাকি বস্তুর তুলনায় খুব বড়, নাকি বস্তুর তুলনায় খুব ছোটো? এখানের মধ্যে যে কোনো একটাই সত্য আছে, বাকিগুলো ভুল। তো কোনটা সত্য দেখো। তো কারেক্ট আনসার হয়ে যাব তোমার এটা কি করে, বিলকুল সোজা প্রতিবিম্ব গঠন করে। আমরা জানি আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তো আমরা সোজাই দেখা যায়, তো এটা সোজা প্রতিবিম্ব গঠন করে, উল্টা তো বিলকুল না। ঠিক আছে, বস্তুর তুলনায় বড়ও না, বস্তুর তুলনায় ছোটো না, বস্তুর সমান সমান। কিন্তু যত বড় বস্তু আমরা রাখি আয়নার সামনে, এটা আয়নার ভিতরে সমান সাইজের দেখায়। ঠিক আছে, সমান সাইজেরই থাকে। শুধু একটাই উল্টা হয়, যেটা হলো গিয়ে পার্শ্বীয় দিক দিয়ে, মানে রাইট সাইড লেফট হয়ে যায় এবং লেফট সাইড রাইট হয়ে যায়। বাকি সব বিলকুল সেম টু সেম থাকে, সোজা থাকে, সমান সাইজে সমান থাকে। যত দূর দাঁড়াই তত দূর, আয়নার পিছনেও তত দূর বোঝা যায়, সব কিছু ঠিকঠাক থাকে। শুধু একটাই প্রবলেম হয় যে লেফট হ্যান্ডে রাইট হ্যান্ড বোঝা যায়, রাইট হ্যান্ডে লেফট হ্যান্ড বোঝা যায়। ঠিক আছে, তো এখানে সবগুলো অপশন ভুল, শুধু কারেক্ট অপশন 1। ঠিক আছে, তো আজকের লাগি 20টা কোয়েশনে দিলাম। যদি তোমরা
আরও মানে ইচ্ছা থাকে বা ভালো লাগে থাকে কন্টেন্ট বা কোয়েশনগুলা, এই তাইলে কমেন্ট সেকশনের মধ্যে জানাইও, আমি পুরো পিডিএফটা শেয়ার করে দেবো, যেটার মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশন আছে যেগুলো এবার চান্স খুবই বেশি, ঠিক আছে। তো যদি ভালো লাগিয়ে থাকে আর লাগে যে ঠিকঠাক এটা আইতে পারে, তো কমেন্ট সেকশনে জানাইও, আমি ইনবক্সের মধ্যে শেয়ার করে দেবো। ওকে।